এরকম যত তত যদি ম্যাথ থাকে, যত বড় তত ছোট, কোনো কাজ নাই, একটাই কাজ করবেন, এই সংখ্যা দুইটাকে আপনি যোগ করবেন এবং দুইটা ভাগ করে দিবেন। তাহলে 650 আর 820 কে যোগ করলে কত হয়? 0 0 0 হয়, 2 5 7 হয়, 28 14 হয়। এটাকে আমি যদি যদি দুইটা ভাগ দিই তাহলে কত হয়? 7 দুগুণে 14, 35 দুগুণে 70, উত্তর হচ্ছে 735। ব্যাস, দেখছেন? এই একটা সিম্পল টেকনিক দিয়ে কিন্তু আপনি আসলে শেষ করতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমরা আলোচনা করব সংখ্যা ও ভগ্নাংশ নিয়ে, যেই টপিক থেকে শিক্ষক নিবন্ধন প্রাইমারি কিংবা 11 থেকে 20 গ্রেডের পরীক্ষাতে অহরহই এসে থাকে। খুব শীঘ্রই আমাদের 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আজকে আমরা এমন একটা টপিক দেখব, সংখ্যা ও ভগ্নাংশ, যেই টপিক থেকে মিনিমাম 2 থেকে 3 মার্ক আমরা কমন পেয়েই থাকি। এটা মানে একদম বাদ দেওয়ার কোনো ধরনের সুযোগ নাই। তো আজকে আমরা শিক্ষক নিবন্ধনের বিগত সালের যেই সব প্রশ্নগুলি আসছে এক নজরে এই চ্যাপ্টার থেকে সবগুলি টাইপ থেকে দেখব। যদি আপনি আজকের ক্লাসটা দেখেন, হোপফুলি আপনার মোটামুটি ম্যাক্সিমাম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে খেয়াল করেন, এই যে সংখ্যা ও ভগ্নাংশর যেই পদ্ধতিটা আছে, আমরা এই টপিক থেকে ফার্স্টের কোশ্চেনটা চলে আসেন যে 91, 101, 117, 123 এর মৌলিক এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটা? মৌলিক সংখ্যা আসলে কি, এই বিষয়টা জাস্ট একটু বোঝেন। যেই সংখ্যাকে ওই সংখ্যা কিংবা এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দিলে তার নিঃশেষে বিভাজ্য হয় না, তাকেই মৌলিক সংখ্যা বলে। এখন বিষয় হচ্ছে, আপনি যদি নামটা না জানেন তাহলে আপনার জন্য বের করাটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে। সো এই জন্য আমরা বেশ কয়েকটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করবো। টেকনিক গুলো কি? যেমন 91, এই 91 সংখ্যাটাকে আপনি চিন্তা করেন যে 91কে কত দিয়ে ভাগ যায়, আপনি ডিরেক্টলি হয়তো বলতে পারতেছেন না। এখন এইটাকে আপনি আসলে কিভাবে চেক করবেন? আপনি এটাকে চেক করবেন, দেখেন এই 91 সংখ্যার আশেপাশে বর্গমূল সংখ্যা কোনটা? 91 এর আশেপাশে বর্গমূল সংখ্যা হচ্ছে 10 কিংবা 9। কারণ 10 10 100, 91 এর আশেপাশে, 9 9 81, 100 এর আশেপাশে। যাই হোক, এবার আপনি ধরেন মানে হচ্ছে 9 ধরলাম, 9 এর পর থেকে 1 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কি কি আছে বলেন তো? তাহলে 9 এর পর থেকে 1 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 7, আছে 5, আছে 3, আছে 2। এই কয়েকটা সংখ্যা দিয়ে আপনি 91 কে ভাগ দিবেন যে ভাগ যায় কিনা। দেখেন 2 একটা জোড় সংখ্যা, তার মানে 91 যেহেতু বিজোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে ভাগ যায়। দেখেন 9 এ 1 এ যোগ করলে কত হয়? 10 হয়। 10 কে যেহেতু 3 দিয়ে ভাগ যায় না, তার মানে 91 কেও 3 দিয়ে ভাগ যাবে না, সুতরাং বাদ। যেহেতু সংখ্যার শেষে 0 কিংবা 5 নাই, সংখ্যার শেষে যেহেতু 0 কিংবা 5 নাই, তার মানে এই যে 91 কে 5 দিয়েও ভাগ যায় না। 7 দিয়ে ভাগ যায়, ইয়েস 7 দিয়ে ভাগ যায়, 7 কারণ 91। তার মানে এইটা কোনো মৌলিক সংখ্যা না, একে 7 দিয়ে ভাগ দিলে তা নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। এবার আসেন এই যে 101, একটা সংখ্যা দেখতেছি আমরা 101, এই 101টা মৌলিক সংখ্যা আপনি এরকম ভাবে টেস্ট করবেন। সো দেখেন 101 এর কাছাকাছি কোনটা আছে? 10 আছে, 10 বর্গমূল সংখ্যা, তার মানে 10 এর পরে 2 3 5 7। দেখেন এই যে 101 বেজোড় সংখ্যা, তার মানে 2 দিয়ে ভাগ যাবে না। তারপরে 1 এ 0 1, 3 টাকে যোগ করলে 2 হয়, 1 আর 1 যোগ 2 হয়, তার মানে 2 কে 3 দিয়ে ভাগ যায় না, সুতরাং 101 কে 3 দিয়ে ভাগ যাবে না। যেহেতু সংখ্যার শেষে 0 কিংবা 5 নাই, তার মানে 5 দিয়ে ভাগ যাবে না। 7 দিয়ে ভাগ দিলে ফ্র্যাকশন থাকে, এটা 7 দিয়ে যদি আমি হচ্ছে এই যে 101 কে যদি আমি 7 দিয়ে ভাগ দেই, 7 কে 7 আর হচ্ছে 3 1 4 7 28, বাকি আছে 3। তার মানে 7 দিয়ে ভাগ দিলে বাকশেষ থাকে, সুতরাং 7 দিয়ে ভাগ যায় না। এই যে একটা সংখ্যা দিয়েও যদি ভাগ যায় না, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। বাকিগুলো তো আর চেক করার কোন ধরনের দরকার নাই। এরপর আমি জাস্ট বোঝার সুবিধার্থে একবার বলে দিই। এই যে 117, দেখেন 117 আশেপাশে কোনটা আছে? 10 আছে, অলরাইট। তাই না? সবচেয়ে বড় বিষয় হচ্ছে তাও চেক করা লাগে না। দেখেন 7 একে 8, 8 একে 9, 9 কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে 117 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, সুতরাং এটা কিন্তু মৌলিক সংখ্যা না। 3 এ 2 5, 5 একে 6, 6 কে 3 দিয়ে ভাগ করতে পারি, তার মানে 123 কে 3 দিয়ে ভাগ করলে তা নিঃশেষে বিভাজ্য হবে, সুতরাং এইটাও কোনো মৌলিক সংখ্যা না। সো এইরকম ভাবে আমরা কোনো প্রশ্ন দেখার পরে খুব ইজিলি কিন্তু আমরা এগুলিকে অ্যান্সার করতে পারি। আরো একটা মজার বিষয় হচ্ছে যে মৌলিক সংখ্যা প্রত্যেকবার রিপিটেশন ম্যাথ আছে। সো এই জন্য 1 থেকে 200 পর্যন্ত আপনি শর্টকাট টেকনিকের মাধ্যমে, একটা চার্টের মাধ্যমে যদি আপনি একটু মনে রাখেন, এক্সাম হলে আপনি অপশন দেখা পাচ্ছি, আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। এই জন্য আমাদের সহজ ম্যাথ বইটাতে প্রত্যেকটা বিষয় শর্টকাট থেকে শুরু করে ইন ডিটেলসে সবকিছু আলোচনা করা হয়েছে। আপনি চাইলে এই বইটাকে নিতে পারবেন ইনশাল্লাহ। এরপর খেয়াল করেন 40 থেকে
100 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দ্বয়ের বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বয়ের মধ্যকার যে গড়, এই গড়টা বের করতে বলছে। আচ্ছা, তাহলে 40-এর পরে ইমিডিয়েট আমাদের মৌলিক সংখ্যা কোনটা? 41। আর 100 এর আগে কোনটা আছে? 97। এখন 97 আর 41 কে যোগ দেন, তাহলে কত হয়? তাহলে হয় হচ্ছে 138। এই 138 কে আপনি 2 দিয়ে ভাগ করে দিবেন। 138 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 6 দুগুণে 12 আর হচ্ছে 9 দুগুণে 18, 69। তার মানে উত্তর হচ্ছে 69। দেখেন, এই ম্যাথ গুলো কিন্তু বিগত সালের শিক্ষক নিবন্ধনের কোশ্চেন। সো এগুলিকে আমরা খুব ইজিলি সলভ করতে পারি, এই জায়গায় কোনো ধরনের সন্দেহ নাই। এবার আসলে নিচের কোনটা মৌলিক সংখ্যা? সো দেখলি বুঝতেছি 5 আর 9 সরি 5 আর 1 যোগ করলে কত হয়? 6 হয়। 6 কে 3 দিয়ে ভাগ যায়, তার মানে 51 কে 3 দিয়ে ভাগ দিলে তার নিঃশেষে বিভাজ্য হবে। সুতরাং 51 কোনোদিনও মৌলিক সংখ্যা না। 59 5 আর 9 যোগ করলে কত হয়? 14 হয়। এই যে মানে হচ্ছে 14 কে আলটিমেটলি 3 দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারি না, 2 দিয়ে ভাগ যায় না। আগের স্লাইডে আমি হচ্ছে যেই পদ্ধতি দেখাইছিলাম সেই পদ্ধতিতে আমরা যেভাবেই চেক করি না কেন 59 কিন্তু আলটিমেটলি মৌলিক সংখ্যা হয় না। অথবা আপনি চাইলে আমাদের বইয়ে একটা চার্ট দেওয়া আছে, চার্টটা আপনি একবার করতে পারেন, হোপফুলি আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তার মানে এইটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। 63 তো দেখলি বুঝতেছি 7 নং 63, তার মানে এইটা কোনো মৌলিক সংখ্যা না। আরো মজার বিষয়, আপনি যদি 7 এর নামে 9 নামে নাও পড়েন, জাস্ট খেয়াল রাখেন 6 3 কত হয়? 9 হয়। 9 কে 3 দিয়ে ভাগ দিলে তার নিঃশেষ বিভাজ্য, তার মানে 63 কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 87 কোন নামাতে পড়ে আপনি হয়তো জানেন না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে 8 এর সাথে কত হয়? 15 হয় যোগ করলে। 15 কে 3 দিয়ে ভাগ দিলে তার নিঃশেষে বিভাজ্য হয়, তার মানে 87 কে আমরা 3 দিয়ে ভাগ দিলে তার নিঃশেষে বিভাজ্য হবে। সুতরাং এগুলি মৌলিক সংখ্যা না। উত্তর হচ্ছে 59। এইরকম একটা সিম্পল টেকনিক দিয়ে আপনি কিন্তু সবগুলো ম্যাথ খুব অনায়াসেই অ্যান্সার করতে পারতেছেন। এই ম্যাথটা খেয়াল করেন, একটা 4/1 অংশ, একটা বাঁশের 4/1 অংশ। আচ্ছা, এই জায়গাতে বাঁশ হবে, টাইপ মিস্টেক হয়েছে। একটা বাঁশের 4/1 অংশ কাদায়, 5/3 অংশ পানিতে, 3 মিটার পানির উপরে আছে। তাহলে বাঁশটার সম্পূর্ণ দৈর্ঘ্য কত? সিম্পলি চিন্তা করেন, পানির উপরে কত অংশ আছে, পুরো বাঁশ কত? এই অংশের মেয়াদ আসলে পুরো বাঁশ হচ্ছে 1। তার মানে পানির উপরে কত আছে? পানির উপরে আছে 1 অংশ। এই 1 অংশ থেকে আপনি 4/1 অংশ কাদায় আর 5/3 অংশ পানিতে, এটাকে আপনি মাইনাস করে দিবেন। তার মানে আপনি হচ্ছে 1/4 মাইনাস 3/5। বাস, আর কোনো কাজ নেই। তাহলে আপনি বাকি অংশটা পেয়ে যাবেন। সম্পূর্ণ বাঁশ থেকে কাদার অংশ, পানির অংশ বাদ দিলে বাকি অংশটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে 4 পাতা কত হলো? 4 পাতা হলো 20। তাহলে 20 কে 20 এবং 4 পাতা 20, 3 পাতা এই 4 পাতা 20, 3 4 12। বাস, শেষ। তাহলে -12 -5 কত হয়? -17 হয়। 20 থেকে যদি হচ্ছে 17 চলে যায় তাহলে কত থাকে? 3 থাকে। তার মানে 3/20, অর্থাৎ 20/3 অংশ হচ্ছে অবশিষ্ট অংশ। এই অবশিষ্ট অংশের পরিমাণ কত? অবশিষ্ট অংশের পরিমাণ হচ্ছে অর্থাৎ 3/20। এত অংশের মান কত? এত অংশের মান হচ্ছে 3 মিটার। তাইলে এখন প্রশ্ন হচ্ছে যে পুরা বাঁশটা কত? তার মানে 1 অংশের মান কত? সুতরাং 1 অংশের মানের ক্ষেত্রে আপনার সিম্পলি যেটা করণীয়, এই 3 আর এটাকে আপনি জাস্ট উল্টাই দিবেন। 3/20 কে আপনি 20 রাখবেন উপরে, 3 দিবেন নিচে, কাটাকাটি গেল, বাকি রইল 20 মিটার। উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 20 মিটার। এই যে এই সিম্পল টেকনিক গুলি দিয়ে কিন্তু আমরা খুব অনায়াসে ম্যাথ গুলি করতে পারতেছি। আমি একদম বিস্তারিত সব দেখাইলাম। সো এই ম্যাথ গুলি যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকে, শত শত ম্যাথ আপনি ইনশাল্লাহ এইভাবে করতে পারবেন। এরপর চলে আসুন আরেকটা ম্যাথে, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর্গত। ফাইন। 6 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কি হবে? 1 লিখবেন, 1 2 3 4 5, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দেন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা দরকার। তার মানে 4টা 9 হবে, 1 2 3 4। বাস, সিম্পলি আর কোনো কাজ নাই। 9 আছে 10 হবে, 1 হইলে হাতে আছে 1, 9 কে 10, 10 থেকে 10 গেলে 0 0 0। এরপর হাতে আছে 1, 1 আছে 10 হবে, 9 হইলে বাস উত্তর হচ্ছে 90,001। উত্তর হচ্ছে 90,001। একদম সিম্পল ভাই, এগুলোই শিক্ষক নিবন্ধনে আলটিমেটলি আসে। আপনি যদি বিগত সালের প্রশ্নগুলিকেও একটু অ্যানালাইসিস করে পড়তে পারেন, ইনশাল্লাহ আপনি চাকরির পরীক্ষাতে ইনশাল্লাহ আটকাবেন না। কারণ দিন শেষে যখন হচ্ছে আপনার 40-এ পাস, সুতরাং আপনি যদি একটু মানে টেকনিক গুলা ধীরে 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 বুঝে বুঝে পড়েন, প্রশ্ন যেভাবে আসুক না কেন সিস্টেমের বাহিরে কিন্তু আলটিমেটলি আসবে না। সুতরাং দ্যাটস ইট, একদম ইজি ম্যাথ। দেখেন 1 থেকে 49 পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় কত? ক্রমিক সংখ্যার গড় যাই হোক না কেন, জাস্ট মনে রাখবেন ফার্স্টের সংখ্যা লাস্টের সংখ্যাকে আপনি যোগ করবেন এবং 2 দিয়ে ভাগ দিয়ে দিবেন। তাহলে 49 একে যোগ করলে কত হয়?
50 হয়, 50কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 25 হয়। উত্তর হচ্ছে 25। এখন যদি এমন হইতো যে 2 থেকে 56 পর্যন্ত সংখ্যাগুলির গড় কত, তাহলে 2 আর 56কে আপনি যোগ করতেন এবং 2 দিয়ে ভাগ করে দিতেন, আপনার খেলা শেষ। সো এই যে এরকম ভাবে কিন্তু আমরা একদম অনায়াসী ম্যাথগুলিকে খুব ইজিলি সলভ করতে পারি। এগুলো কিন্তু প্রত্যেকটা বিগত সালের আপনার শিক্ষক নিবন্ধনের প্রশ্ন। তার মানে আপনি জাস্ট একবার চিন্তা করেন, আমার এগুলি তো জাস্ট বুঝাইতে টাইম লাগতেছে 5-7 সেকেন্ড, হ্যাঁ, প্রত্যেকটা ম্যাথ। তার মানে আপনি সলভ করতে আরো ফাস্ট হবে। সো ভয়ের কোনো কারণ নাই, জাস্ট মাথায় একটু কনফিডেন্স রাখেন, মনে মনোবল রাখেন, সাহস রাখেন এবং একটু সময় নিয়ে আপনি প্র্যাকটিস করেন। অনেক মোটা মোটা বই পড়া হচ্ছে, আপনি যদি একদম খুব ইজিলি তাড়াতাড়ি শেষ করতে চান, এই ছোট্ট বই সহজ ম্যাথ, এই বইটাকে আপনি ইনশাল্লাহ নিতে পারেন। আমার বিশ্বাস আপনার প্রিপারেশনটা অনেকটা ইজিয়ার হয়ে যাবে। এবং ছোট্ট একটা বই, মাত্র 232 পেজের বই, আপনার বিগত সালের আমাদের বিভিন্ন পরীক্ষাতে কি পরিমাণ কমন আসছে এগুলি দেখছেন আমাদের পেজে, এরকম অহরহ রেকর্ড দেওয়া আছে আর কি। তো আপনি চাইলে এগুলি ইনশাল্লাহ দেখতে পারেন। দেখেন, একটা ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে 15 যোগ করলে 415 হয়, সংখ্যাটা কত? ফাইন। একটা ধনাত্মক সংখ্যার, দেখেন একটা ধনাত্মক সংখ্যার এই সংখ্যাটা হচ্ছে এক্স, হ্যাঁ, এইটার 2 গুণের, এই হচ্ছে 2 গুণের বর্গের সাথে কত যোগ করলে? 15 যোগ করলে যোগফল কত হয়? 415 হয়। এখন বলছে কি সংখ্যাটা কত, তার মানে এক্স এর মান কত। এখন 2 গুণের বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে 2 এর উপর স্কয়ার মানে 4 আর হচ্ছে এক্স স্কয়ার, ঠিক আছে? এই 15টাকে আমি ওই পাশে নিয়ে যাব, তাহলে কি হবে? মাইনাস হবে। 415 থেকে যদি আমি 15কে বাদ দিয়ে দিই তাহলে কত হয়? তাহলে 400 হয়। বাস, এই 4টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, তাহলে এই যে 400 দিয়া 4 কে নিয়ে ভাগ দিয়ে দিব, তাহলে কত হয়? 100 হয়ে গেল। তার মানে দেখেন এবার এই এক্স স্কয়ার মান কত হইলো? 100 হইলো। স্কয়ারটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে রুট হয়ে গেল। সুতরাং এক্স এর মান কত? 100 কে রুট করে দিলে এক্স এর মান হয়ে যায় 10। তার মানে উত্তর হচ্ছে 10। যা চিন্তা করেন, এই যে একটা ম্যাথ করতে কতক্ষণ লাগছে। এইরকম শর্টকাট টেকনিক গুলি দিয়ে বা কনসেপ্ট গুলো বুঝে বুঝে যখন আপনি ম্যাথ করবেন, অনেকদিন মনে থাকবে। শর্টকাট যখন জানবেন তখন আপনি ধূপধাপ অ্যান্সার করতে পারবেন। আপনার গণিতে বস হওয়ার চেয়ে বেশি দরকার হচ্ছে পরীক্ষায় পাস করা। সো এই জন্য আপনাকে বেসিক ক্লিয়ার করা দরকার, শর্টকাট জানা দরকার। বেসিক ক্লিয়ার করবেন, অনেক দিন পর্যন্ত মনে থাকবে। শর্টকাট জানবেন, পরীক্ষায় ধূপধাপ আপনি অ্যান্সার করবেন। সো এই জন্য যদি চান আপনি এক্ষুনি আমাদের সহজ ম্যাথ বইটাকে অর্ডার করতে পারেন। আমাদের এই বইটা অর্ডার করলে আপনি আমাদের চাকরির গণিত কোর্সে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস করতে পারবেন। বইটা অর্ডার করার জন্য কিংবা আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য 01835253166 এই নাম্বার আপনি চাইলে সরাসরি আমাকে কল দিতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট অথবা আমাদের পেজে আপনি নক দিতে পারেন। ওকে, সো এইবার দেখেন নিচের কোনটা বৃহত্তম সংখ্যা। এইরকম প্রশ্ন বিসিএস পর্যন্ত আপনার পরীক্ষাতে আসে, নিচের কোনটা বৃহত্তম সংখ্যা। এই একটা প্রবলেম সলভ করলে আমার বিশ্বাস আপনার যে কোনো ধরনের প্রবলেম আপনি ইনশাআল্লাহ আপনার ফুললি ক্লিয়ার হয়ে যাবে। এই টাইপের প্রশ্ন বারবার রিপিট হয়, বারবার রিপিট হয়। আসেন, 0.3 কে আমরা কি লিখতে পারি? 3 লিখলাম, পয়েন্টের পরিবর্তে আমি 1 লিখলাম, নিচে হচ্ছে আপনার 10 লেখা দেয়। এই পয়েন্টের পরে একটা সংখ্যা, এই জন্য আমি একটা 0 লিখে দিলাম, বাস। এবার হচ্ছে 1/3 আমাদের বৃহত্তম হবে, হচ্ছে 1/3, তার মানে 1/3। এইবার ক আর খ এর মধ্যে আমি জাস্ট বের করবো কোনটা বড়। ওকে, ক আর খ এর মধ্যে আমি বের করব। এবার আসেন যে 3 × 3 কত হয়? 3 × 3 = 9 হয়, 10 × 1 = 10 হয়, ঠিক আছে? 10 × 1 = 10 হয়। তাহলে আমি একদম অনায়াসই বুঝতে পারলাম, আমি একদম অনায়াসই কি এতটুকু বুঝতে পারলাম যে এই দুইটার মধ্যে আমার এই মানটা বড়, অর্থাৎ 1/3 বড়। তাহলে 3/10 অর্থাৎ 0.3 এটা ছোট। তার মানে এটা কিন্তু আমার অপশন থেকে ফার্স্টই বাদ পড়ে গেল, ঠিক আছে? ওকে, তাহলে এখন পর্যন্ত খ নাম্বার বড়। এবার খ এর সাথে আমি গ কম্পেয়ার করব। আনফরচুনেটলি গ একটা রুট ভ্যালু দেওয়া আছে, গয়ে কি দেওয়া আছে? একটা রুট ভ্যালু দেওয়া আছে। আমি এখন পর্যন্ত এটা আপাতত না করি, আমি খ এর সাথে ঘ করি। আচ্ছা, আমি ইংলিশে লিখি এটা, এই 1/3 আর 2/5, এই হচ্ছে 2/5। আর গুণন দেন 5 × 5, আর গুণন দেন 3 × 2 = 6। বাস, কোনটা বড়? 2/5 বড়। তার মানে 1/3 এটাও কিন্তু আলটিমেটলি ছোট হয়ে গেল, তাই না? 5 ছোট মানে কি? ছোট। তার মানে 2/5 এটা এখন পর্যন্ত বড়। এখন আমাদের কম্পিটিশন হচ্ছে এই দুইটা ম্যাথের মধ্যে, ঠিক আছে? তার মানে এই লাস্টের দুইটা ম্যাথের মধ্যে আমার হচ্ছে কম্পিটিশন, ফার্স্টের দুইটা বাদ পড়ে গেল। এবার আসেন দেখেন, এই যে 2/5 তো 2/5ই আছে। আচ্ছা, এখন এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে √3 চেয়ে তো অবশ্যই, মানে সরি 0.3 চেয়ে তো অবশ্যই √0.3 মান সেম হবে, তাই না? সো এই ক্ষেত্রে আমরা খুব ইজিলি বলতে পারি যে না, বর্গমূলের ক্ষেত্রে যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে
বর্গমূলের মান সবসময় ইয়া হবে, মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বর্গমূলের মান সবসময় ছোট হয়, কিন্তু ভগ্নাংশের সময় ভগ্নাংশের ভ্যালুর চেয়ে বর্গমূলের মান সবসময় বড় হয়। যাই হোক, দেখেন যদি প্রশ্ন আসতো এইটার মধ্যে কোনটা বড়, তাহলে আমি অনায়াসে বলতাম এইটা বড়, কারণ ভগ্নাংশের রুট সবসময় মূল সংখ্যা থেকে বড় হয়। ওকে, সো এইবার আমার কাজ যেটা, হ্যাঁ, এইবার আমার কাজ যেটা সেটা হচ্ছে যে আমি এই দুটোর মধ্যে কম্পেয়ার করবো। আসেন এবার √3টাকে আমি একটু ক্যালকুলেট করি। তো এইবার আমার কাজ যেটা সেটা হচ্ছে যে এই যে লাস্টের পয়েন্টের সাথে গড় নাম্বার পয়েন্টটাকে আমি আবার ভাগ করব, অর্থাৎ এরকম কম্পেয়ার করবো আর কি, ঠিক আছে? তাইলে আসেন এই যে √3টাকে আমি একটু বর্গমূল করে নিই। তাহলে চিন্তা করেন এই হচ্ছে 0.3, এটাকে যদি হচ্ছে আমি বর্গমূল করি, আলটিমেটলি দেখেন এই জায়গাতে একটা সংখ্যা আছে, ভগ্নাংশের আগে যেহেতু 0 আছে তার মানে আমি 0 দিতেই পারি। এটার পর আমি একটা সংখ্যা মানে আসলে কি, এটার পরে একটা সংখ্যা মানে হচ্ছে আমরা দুইটা সংখ্যা করে নিব, তার মানে আমি একটা 0 দিয়ে নিলাম, তাই না? অলরাইট, 0 দিয়ে নিলাম। তাহলে দেখেন এবার এমন কোন সংখ্যা আছে যেটা এই মানে 30 এর কাছাকাছি বর্গমূল সংখ্যা 5 আছে, 5 পাতা 25 হয়, ঠিক আছে? 5 পাতা 25, বাস। তাইলে খেয়াল করেন, জাস্ট দেখেন এবার আমি এই ম্যাথটা কিন্তু পুরোপুরি আর করার দরকার নাই, 0.5 পেয়ে গেছে, ক্যালকুলেট করলে আরো মান আসবে। আর 2/5 আপনি যদি 2/5 কে যদি হচ্ছে ক্যালকুলেট করেন 2/5 অর্থাৎ 2/5, তাহলে দশমিক দিলে শূন্য আসবে, 4 পাতা 20, ঠিক আছে? তার মানে এটার মান হচ্ছে 0.4 আর এটার মান হচ্ছে কত, 0.5, ঠিক আছে? তাহলে কোনটা বড়? অবভিয়াসলি 0.5 বড়, ঠিক আছে? তার মানে আমি চোখ বন্ধ করে বলতে পারি যে √0.3 সবসময় বড় মান। উত্তর হচ্ছে গ নাম্বার। তাহলে আমার রাইট অ্যান্সার কি? আমার রাইট অ্যান্সার হচ্ছে গ। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে কি? রাইট অ্যান্সার হচ্ছে গ, কারণ এই মান হচ্ছে √0.3 অবশ্যই বড় মান। ওকে, এইবার আসেন এটাতে যে 7√3 কোন ধরনের সংখ্যা। দেখেন মৌলিক সংখ্যার বর্গমূল সবসময় মৌলিক সংখ্যা হয়, মৌলিক সংখ্যার বর্গমূল সবসময় মৌলিক সংখ্যা হয়। আচ্ছা, এখন এই জায়গাতে কিন্তু মৌলিক সংখ্যা দেওয়া নাই, অর্থাৎ প্রত্যেকটা মৌলিক সংখ্যার বর্গমূল সবসময় অমূলক সংখ্যা হয়, ঠিক আছে? অমূলক সংখ্যা কোনগুলো? যেই সংখ্যাগুলিকে x/y আকারে প্রকাশ করা যায় না। আমরা আমাদের এই বইয়ের মধ্যে বিস্তারিত ইন ডিটেলস আলোচনা করছি কিভাবে কত কত পদ্ধতির মূলক সংখ্যা আমরা বের করতে পারি। তো যাই হোক, দেখেন √3 এটা একটা 3 একটা মৌলিক সংখ্যা, তার মানে √3 মৌলিক সংখ্যাকে যখন রুট করা হয় তখন এটা কি হয়ে যায়? অমূলক সংখ্যা হয়ে যায়। সুতরাং অমূলক সংখ্যার সাথে যাই গুণ থাকুক না কেন সেটা কিন্তু দিন শেষে অমূলক সংখ্যা। একদম সিম্পল ভাই, এগুলা শিক্ষক নিবন্ধনে আসে। এরপর আসছে কি, নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক। একদম সিম্পল, আমাদের কোনো কিছু নাই, কোন ক্রমজোড়টা সহমৌলিক। এই সহমৌলিক বের করার জন্য আপনি এমন এমন একটা পেয়ার আপনি নির্বাচন করবেন যেই জোড়াটার মধ্যে কোন ধরনের কমন সংখ্যা নাই, যেই কমন সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করা যায়। দেখেন 4 আর 6কে আমরা ভাগ করতে পারি 2 দিয়া, তার মানে এটা এই সহমৌলিক না। 6 আর 9কে আমরা ভাগ করতে পারি 3 দিয়া, সহমৌলিক না। 9 আর 12কে আমরা ভাগ করতে পারি 3 দিয়া, সহমৌলিক না। 12 আর 17 এইটাকে কিন্তু আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না। এই দুটোর মধ্যে কোনো ধরনের কমন নাম্বার নাই যা দিয়ে দুইটাকে ভাগ করা যায়। সুতরাং our right answer is ঘ, 12 and 17. Hopefully clear. So এইভাবে করে যদি আপনি একটু জাস্ট মানে ধীরে ধীরে প্রবলেমগুলো আপনি একটু সলভ করেন, দেখবেন আপনার সবগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আমার বিশ্বাস আজকের ক্লাসের পরে মোটামুটি আপনার 80% ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে কমপ্লিট হয়ে যাবে। একটা সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটা কত, এরকম যত তত যদি ম্যাথ থাকে, যত বড় তত ছোট, কোনো কাজ নাই, একটাই কাজ করবেন, এই সংখ্যা দুইটাকে আপনি যোগ করবেন এবং 2 দিয়ে ভাগ করে দিবেন। তাহলে 650 আর 820 কে যোগ করলে কত হয়? 000 হয়, 2 এ 5 7 হয়, 28 এ 14 হয়। এটাকে আমি যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়? 7 দুগুণে 14, 35 দুগুণে 70, উত্তর হচ্ছে 735। ব্যাস, দেখছেন? এই একটা সিম্পল টেকনিক দিয়ে কিন্তু আপনি আসলে শেষ করতে পারেন। আমাদের এই সহজমেধ বইটার মধ্যে আপনার এই শর্টকাট টেকনিকও দেওয়া আছে, আবার বিস্তারিত করা আছে। আপনি যেন রিটেন ফরম্যাটও পারেন, বেসিকে বুঝেন, আবার প্লিতে আপনি শর্টকাটে 2 বা 5-7 সেকেন্ডের মধ্যে আপনি সলভ করতে পারেন। দেখেন 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক
দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। দশক স্থানীয় অঙ্ক 3 হইলে এর বিনিময়কৃত সংখ্যাটি কত? এই ম্যাথ আপনি যদি বিস্তারিত করতে যান আপনার মিনিমাম 10 মিনিট খাবে। খুবই আপনি ফার্স্ট হইলে মিনিমাম 5 মিনিট লাগবে। আমি আসলে এটাকে দুপদাপ সলভ করি। কি বলছে? 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। তার মানে দশক যদি হয় 1, একক হবে 3। দশক যদি হয় 2, একক হবে 6। দশক যদি হয় 3, একক হবে 9। উত্তর হচ্ছে 93। সিম্পল, উত্তর 93। দেখেন বাকি একটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে আলটিমেটলি অপশন মিলবে না, ঠিক আছে? বাকি একটার মধ্যে আপনার অপশন মিলবে না। ওকে, তাহলে দেখেন এবার যে এই হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট। 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ, ঠিক আছে? একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এবং একইভাবে হ্যাঁ মিলবে না যে তাও না, এই হচ্ছে আপনার দুইটা অ্যান্সারই এই জায়গাতে রাইট, এই জায়গাতে দুইটা অ্যান্সারই রাইট। ফার্স্টেরটা দেখেন এবার, একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের 3 গুণ না, বরং এককের চেয়ে দশকটা 3 গুণ হয়েছে, এটা বাদ। এটাও এককের চেয়ে দশক 3 গুণ হয়েছে, এটাও বাদ। আচ্ছা এইটাই ক্ষেত্রে জাস্ট এইটাই খেয়াল করেন যে একক স্থানীয় অঙ্ক 1 এবং দশক স্থানীয় অঙ্ক এটা 3 গুণ হয়েছে, তার মানে রাইট অ্যান্সার এইটা। যদি এইরকম মানে রাইট অ্যান্সার থাকে, ডাবল রাইট অ্যান্সার থাকে তখন আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে আপনি পসিবল হলে এটাকে আপনি বাদ দিয়ে আসবেন। একান্তই যদি দেখানোর দরকার হয় আপনি ফার্স্টেরটা অ্যান্সার করবেন, ঠিক আছে? ওকে, এবার আসেন এই কয়েকটার মধ্যে বৃহত্তম কোনটা বের করতে বলছে, আবারও ভগ্নাংশ। সো আমরা কিন্তু শর্টকাট অলরেডি জানি যে আমি ফার্স্টে এইটাকে অপশন টেস্ট করব, হ্যাঁ, যে 3/4 আর হচ্ছে 2/5। বাস এই দুইটার মধ্যে কে বড় বৃহত্তম বের করতে বলছে। 3 × 5 = 15 আর 4 × 2 = 8। তার মানে 2/5 বাদ করে গেল, এখন পর্যন্ত 3/4 টিকা রইল। আমি আবার লিখলাম 3/4 এবং হচ্ছে 1/6। বাস 3 × 6 = 18, 4 × 4 18 বড়। তার মানে 3/4 এখন পর্যন্ত ঠিক আছে, 1/6 বাদ করে গেল। লাস্ট বাকি আছে আমার 3/4 দিয়া 5/8 কে আমি কম্পেয়ার করব, ঠিক আছে? এই হচ্ছে 5/8, তাইলে 3 × 8 = 24, 4 × 5 = 20। তার মানে লাস্টেরটা বাদ করে গেল। সুতরাং আমার রাইট অ্যান্সার হচ্ছে ক নাম্বার, উত্তর হচ্ছে 3/4। আশা করি ক্লিয়ার। দেখেন দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বৃহত্তম সংখ্যাটা কত? ভাই একদম সিম্পল ম্যাথ। এইরকম যদি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকে বৃহত্তম সংখ্যা বের করতে বলে, এই অন্তরের সাথে আপনি 1 যোগ করবেন। অন্তরের সাথে আপনি কত যোগ করবেন? 1 যোগ করবেন এবং 2 দিয়ে ভাগ করে দিবেন। তাহলে কত যদি 199 যোগ 1 কত হয়? 200 হয়। 200 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 100 হয়। তার মানে উত্তর হচ্ছে 100। যদি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলতো 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দিতেন, ক্ষুদ্রতম সংখ্যা বের হয়ে যেত। অথবা আপনি বৃহত্তম সংখ্যা বের করে 1 মাইনাস করে দেন, আপনার আনসার চলে আসছে 99। আশা করি ক্লিয়ার। তাহলে নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটা সবচেয়ে বড়? এই ম্যাথটা আমি আর না করলাম, আপনি ভিডিওটাকে একটু পজ করেন, পজ করে এইটাকে বিগত দুইটা সেম টাইপের ম্যাথ দেখাইছি, অর্থাৎ এগুলির মতো আপনি এই ম্যাথটাকে সলভ করেন। সলভ করে আমাদের কমেন্ট সেকশনে এক্ষুনি জানাই দেন এটার অ্যান্সার কত হবে, ঠিক আছে? আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের ইনশাল্লাহ আমি নিজে অ্যান্সার করব, অর্থাৎ রিপ্লাই দিব। দেখেন কোন সংখ্যার একক দশক শতক স্থানীয় অঙ্ক XYZ হইলে সংখ্যাটার রূপ কত হবে? জাস্ট সিম্পলি মনে রাখবেন, এককের সাথে 1 গুণ হয়, দশকের সাথে 10 গুণ হয়, শতকের সাথে 100 গুণ হয় এবং প্রত্যেকের সাথে প্রত্যেকটা যোগ হয়ে যাবে। এটা একক, একক মানে x, x এর সাথে 1 গুণ হবে, ঠিক আছে? y হচ্ছে দশক, দশক মানে হচ্ছে 10 গুণ হবে। z হচ্ছে শতক, তার মানে হচ্ছে 100 এই গুণ হবে। বাস সবগুলোর সাথে সবগুলোকে যোগ করা যায়। সুতরাং মূল সংখ্যাটা হবে এটাই, অর্থাৎ 100Z। 100Z কোথায় আছে? এই জায়গায় আছে, 100Z plus 10Y plus X. So the right answer will be 100 into Z plus 10Y plus X. আশা করি বুঝতে পারছেন। এরকম ভাবে আমরা সবগুলো মান খুব ইজিলি সলভ করতে পারি। এই যে আবার ম্যাথ চলে আসছে, দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 17 হইলে সংখ্যা দুইটার যোগফল কত? ব্যাস, তার মানে দুইটা সংখ্যাকে বের করতে বলছে। বৃহত্তম, ক্ষুদ্রতম। বৃহত্তম সংখ্যা কি হবে? ওই যে শিখছিলাম যে বর্গের অন্তর দেওয়া থাকলে যাওয়া দেওয়া থাকবে তার সাথে 1 যোগ করবো এবং 2 দিয়ে ভাগ দিব। 17 × 18 হয়। 18কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়? 9 হয়। বৃহত্তম সংখ্যা যদি 9 হয়, ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 8 হবে। 8 আর 9 যোগ করলে কত হয়? 8 আর 9 যোগ করলে 17 হয়। সিম্পল, জাস্ট সিম্পল। এইরকম ম্যাথগুলা শর্টকাট টেকনিক, বেসিক রিটেন ফরম্যাট
প্রত্যেকটা আমাদের এই ছোট্ট সহজ ম্যাথ বইটাতে দেওয়া আছে। আপনার প্রিপারেশনের জন্য আপনি যদি গণিতে একদম দুর্বল হন, একদম বেসিক যদি আপনার হচ্ছে দুর্বল থাকে, আপনি অবশ্যই মোটা একটা বই পড়তে গেলে আপনি একদম মানে কমায় চলে যাবেন আর কি, মানসিকভাবে আপনি বিধ্বস্ত হয়ে যাবেন, ডিপ্রেশনে পড়ে যাবেন। এই জন্য এই ছোট্ট বইটা, শুধুমাত্র বইটা নেওয়ার পরই শেষ না, বইটা নেওয়ার পর আপনি আমাদেরকে নক দিবেন অথবা আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আপনাকে কোর্সে ভর্তি করাই দিব। 19তম শিক্ষক নিবন্ধনের আগ পর্যন্ত আমাদের যতগুলা গণিতের ব্যাচ থাকবে আপনি প্রত্যেকটা ইনশাল্লাহ ফ্রিতে ক্লাস করতে পারবেন। সো ম্যাথ নিয়ে আর কোনো ভয় থাকার কোনো ধরনের চান্স নাই। ওকে, আসেন দুইটা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 23 হলে সংখ্যা দুইটা কত? খুবই সিম্পল। আমি বড় সংখ্যা বের করবো, 23-এর সাথে এক যোগ করলে কত হয়? 24 হয়। 24-কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 24-কে 2 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে আপনার 22। তার মানে বাকি সংখ্যাটা কত? বাকি সংখ্যাটা 21। তার মানে উত্তর হচ্ছে 21 আর 22। ও আচ্ছা, সরি 22 না 12। একটা হচ্ছে 12, একটা হচ্ছে 11। 23-একে 24, 24-কে 2 দিয়ে ভাগ দিলে হয় 12, বাকি একটা হচ্ছে 11। তার মানে উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে 11 আর 12। ব্যাস। দেখেন, 6টা ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টার যোগফল যদি 27 হয়, শেষ 3টার যোগফল কত হবে? এটা আমাদেরকে বের করতে বলছে। 6টা ক্রমিক সংখ্যার যোগফল, 6টা ক্রমিক পূর্ণ সংখ্যার প্রথম 3টার যোগফল 27 হইলে শেষ 3টার যোগফল কত হবে? বাস, আপনি সিম্পলি জাস্ট মাথা রাখেন, প্রথম 3টা ক্রমিক সংখ্যার যোগফল আপনি যদি বের করতে পারেন, তার মানে প্রথম একটা ক্রমিক সংখ্যা ধরেন x, এরপরের সংখ্যাটা ধরেন x+1, এরপরের সংখ্যাটা ধরেন x+2। এই প্রথম 3টার যোগফল হচ্ছে কত? যোগফল হচ্ছে 27। তার মানে x x 1 কত হইল? 3x হইল, আর হচ্ছে 2 1 3 হইল, এই হচ্ছে আপনার 27। 3টা যদি ওই পাশে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, 27 থেকে 3 চলে গেলে বাকি থাকে 24। এই 3টা যদি 24-কে আপনি কাটাকাটি করেন তাহলে বাকি থাকে 8। তার মানে আপনার x এর মান কত হয়? x এর মান হয় 8। তার মানে প্রথম সংখ্যা হচ্ছে 8, এরপরের সংখ্যা হচ্ছে 9, এরপরের সংখ্যা হচ্ছে 10। দেখেন, এই তিনটাকে যদি হচ্ছে আপনি যোগ করেন তাহলে আপনার অ্যান্সার কত আসে? তাহলে আপনার অ্যান্সার আছে 27। এই হচ্ছে প্রথম 3টা সংখ্যা, বলছে 6টা সংখ্যা, ঠিক আছে? লাস্টের 3টার যোগফল বের করতে বলছে। তার মানে এই হচ্ছে প্রথম 3টা, 11, 12 আর হচ্ছে 13। 3 দিয়ে 5, 5 একে 6 আর হচ্ছে 3, উত্তর হচ্ছে 36। বাস, সিম্পল, একদম সিম্পল। এগুলি করতে হামুই দিন রাত লাগে না। 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদের মধ্যে গড় কত? গড় বের করতে বলছে। 60-এর পরে কে আছে? 61 আছে। ওর আগে কে আছে? 79 আছে। তার মানে 79 থেকে আপনি হচ্ছে 61। আচ্ছা, মৌলিক সংখ্যা দুইটার গড় বের করতে বলছে, তাই না? সো গড় মানে কি? দুইটাকে আপনি যোগ করবেন, 9 একে 10 0, হাতে আছে কত? হাতে আছে 1। 7 9 কত হয়? 7 6 কত হয়? 7 6 13 হয়, 13 কে 14 হয়। বাস, 140-কে আপনি 2 দিয়ে ভাগ করে দেন, 140-কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 70 হয়, উত্তর হচ্ছে 70। তো আপনার কাছে কি মনে হইলো? ম্যাথগুলো একদম ইজি না? সো এই যে আজকে যেই কয়েকটা ফরম্যাট দেখাইছি, এই ফরম্যাট গুলি থেকে যদি আপনি একটু বুঝে 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 সলভ করেন, ইনশাল্লাহ আপনার মানে ম্যাথের বেসিক একদম ফুললি ক্লিয়ার হয়ে যাবে। আমার বিশ্বাস আজকের ক্লাস করার পরে এই চ্যাপ্টার থেকে আপনি আপনার 80% কমপ্লিট হয়ে যাবে। সো আপনি যদি এরকম ভাবে বুঝে 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 প্রত্যেকটা রিটেন বেসিক সবগুলো একসাথে সলভ করতে যান, সহজ ম্যাথ বইটা হইতে পারে আপনার জন্য একটা গেম চেঞ্জার। আপনার গণিতের ভয়কে সম্পূর্ণ দূর করে দেবে। শুধুমাত্র তাই না, বইটা যারা নেবেন তারা আমাদের এই বইয়ের পাশাপাশি কোর্স ফ্রিতে পাচ্ছেন। তো আজকে আমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।